একটি সাধারণ বাচ্চাদের খেলা, যে খেলার ৬টি ধাপ রয়েছে। এই ধাপগুলো পার করতে পারলেই পাওয়া যাবে প্রায় ৩৬৫ কোটি সমপরিমাণ অর্থ। শুনতে খুব সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু যদি বলা হয় এই খেলায় যারা হেরে যাবে তাদের জন্য রয়েছে শাস্তি হিসেবে মৃত্যু, তা জেনেও কি কেউ খেলবে এই বাঁচা মরার খেলা? আর কেউ কি মৃত্যুকে জয় করে এই বিপুল পরিমাণ অর্থ নিতে পারবে? তা জানতে চলুন গল্পটি শুনে আসি। শুরুতেই আমরা ইয়ানসু নামের একটা লোককে দেখতে পাই, যে ছিল অকর্মক একটি ছেলে। তাকে দিয়ে কোনো কাজেই ঠিকমতো হয় না। সে সবসময় মদ ও জুয়ার আড্ডায় ডুবে থাকত। তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গিয়ে অন্য একটা ছেলের সাথে বিবাহ করে। দুর্ভাগ্যবশত তার মেয়েটিও তাকে ছেড়ে তার প্রাক্তন স্ত্রীর সাথে সৎ বাবার সাথে থাকত। সকালে ইয়ানসু তার মায়ের সাথে নাস্তা করছিল। তার মা তাকে কিছু টাকা দিয়ে বলে তার মেয়েকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে যেতে ও তার জন্য কিছু উপহার নিয়ে যেতে। ইয়ানসু তার মায়ের কথায় সম্মতি। তখন ইয়ানসুর মা বাজারে চলে যেতে ইয়ানসু তার মার ক্রেডিট কার্ডটি চুরি করে নেয়। সে ক্রেডিট কার্ডটি নিয়ে এটিএম বুথে গিয়ে সকল টাকা তুলে নেয়। টাকাগুলো নিয়ে ইয়ানসু একটা জুয়ার আড্ডায় চলে যায়। সেখানে সে ঘোড়া দৌড়ে সকল টাকা লাগিয়ে দেয়। প্রথমে ইয়ানসু কিছু টাকা হেরে গেলেও পরে সে অনেকগুলো টাকা জিতে যায়। ইয়ানসু খুশি হয়ে কাউন্টারে যায়। সে কাউন্টারে থাকা মেয়েটিকে কিছু টাকা ট্রিপসও দিয়ে দেয়। ইয়ানসুর টাকাগুলো নিয়ে ফোনে তার মেয়ের সাথে কথা বলতে বলতে বাইরে এসে দেখলো কিছু লোক তার দিকে দৌড়ে আসছে। সবগুলো ছিল মূলত ইয়ানসুর পাওনাদার, যাদের কাছ থেকে সে অনেক আগে অনেক টাকা ধার করেছে, কিন্তু পরিশোধ দেওয়ার নামও নিচ্ছিল না। ইয়ানসু তাদের দেখে দৌড়াতে গিয়ে একটি মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। সে মেয়েটিকে উঠিয়ে তার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে পালিয়ে একটা টয়লেটে গিয়ে লুকিয়ে থাকে। তাকে সেখান থেকে তার পাওনাদারগুলো ধরে মারতে লাগলো। তারা ইয়ানসুকে মেরে তার মুখ নাক ফাটিয়ে দিলে। ইয়ানসু তাদেরকে বলে তার কাছে অনেক টাকা আছে, যা দিয়ে সে তাদের সকল টাকা পরিশোধ করে দেবে। এই বলে সে যেই তার পকেটে হাত ঢুকায়, সে দেখতে পেল তার পকেট ছেঁড়া, সেখানে এক পয়সাও নেই। তখনই তার মাথায় কিছুক্ষণ আগে ঘটা একটা ঘটনা মনে পড়ল। সে কিছুক্ষণ আগে ধাক্কা খাওয়া মেয়েটির কথা মনে পড়ল। সে বুঝতে পারে আসলে মেয়েটি তার সাথে ইচ্ছা করে ধাক্কা খায় এবং তার টাকাগুলো চুরি করে নেয়। কিন্তু পাওনাদারগুলো তার কথা মিথ্যা ভেবে তাকে মেরে একটা এগ্রিমেন্ট পেপারে সই করিয়ে নেয়। সে বলে পরের মাসে যদি টাকাগুলো পরিশোধ না করে তাহলে তারা ইয়ানসুর একটা চোখ ও কিডনি বেচে পাওনা পরিশোধ করে নিয়ে যাবে। এই বলে পাওনাদারগুলো সেখান থেকে চলে যেতেই ইয়ানসু নিজেকে সামলিয়ে সেখান থেকে উঠে কাউন্টারে আসে। কাউন্টারে থাকা মেয়েটিকে দেওয়া ট্রিপসটি সে ফেরত নিয়ে নেয়। তারপর ইয়ানসু তার মেয়েকে নিয়ে একটা সস্তা রেস্টুরেন্টে খেতে যায়। সে একটা খেলনা পিস্তল তার মেয়ের জন্য উপহার দেয়, কিন্তু তার মেয়ে উপহারটি পেয়ে খুশি হলো না। সে জানতো সে যদি পিস্তলটি বাসায় নিয়ে যায় তাহলে তার মা তাকে বকবে। তাই ইয়ানসু পিস্তলটি তার কাছে আবার রেখে দেয়। ইয়ানসু তার মেয়েকে বলে এরপর বার সে তার জন্য অনেক দামি গিফট নিয়ে আসবে। ইয়ানসুর মেয়ে ইয়ানসুকে কিছু বলতে গিয়েও বলতে পারল না। ইয়ানসু সেখান থেকে চলে আসলো। ইয়ানসু একটুর জন্য তার বাসায় ফেরার মেট্রো ট্রেনটি মিস করে ফেলল। সে মন খারাপ করে মেট্রো স্টেশনে বসেছিল। তখনই ইয়ানসুর কাছে একটা লোক এসে ইয়ানসুর দুঃখের কথা জানতে চাইল। ইয়ানসু তাকে কিছুই বলল না। তখন লোকটি ইয়ানসুকে বলল তার সাথে দাজাবাজি খেলতে। দাজা হচ্ছে একটি গেম, যার মাধ্যমে মেঝেতে থাকা একটি কাঠকে হাতে থাকা একটি কাঠ দিয়ে উল্টাতে পারলেই সে লোকটি জিতে যাবে। তো ইয়াংসুকে লোকটি বলে সে যদি দাজায় লোকটিকে হারিয়ে ফেলতে পারে তাহলে লোকটি ইয়াংসুকে 1000 পাউন্ড দেবে। কিন্তু লোকটি যদি দাজায় ইয়াংসুকে হারিয়ে ফেলতে পারে তাহলে লোকটি প্রত্যেকবার ইয়াংসুকে একটি করে চোয়ার দেবে। ইয়াংসু তাতেও রাজি হয়ে যায়। লোকটি ইয়াংসুকে প্রথমে সুযোগ দেয়, কিন্তু ইয়াংসুর ভাগ্য প্রযোজ্য ছিল না। এর হাতে একটি চোয়ার খায়। সে কয়েকবার চেষ্টা করে, কিন্তু প্রত্যেকবারই সে হেরে যায় এবং অনবরত লোকটির কাছে চোয়ার খেতে লাগলো। কিন্তু একবার ইয়াংসু যেতে থাকা কাঠটি উল্টে ফেললো, অর্থাৎ সে জিতে যায়। তারপর ইয়াংসু পরপর অনেকগুলো ম্যাচ লোকটির সাথে জিতে যায় এবং লোকটি তাকে অনবরত টাকা দিতে থাকে। ইয়াংসু অনেকগুলো টাকা পেয়ে খুশি হয়ে যায়। তখন লোকটি ইয়াংসুকে একটা কার্ড দিয়ে বলে সে যদি এরকমই খেলা খেলে অনেকগুলো টাকা আয় করতে চায় তাহলে এই কার্ডে দেওয়া নাম্বারে কল করতে, তাদের বেশি একটা ফ্রড ফাঁকা নেই। কিন্তু ইয়াংসু ওই লোকটির কথা ফ্রড ভেবে সে চলে আসলো। সে বাসায় এসে তার মাকে অনেকগুলো টাকা দিয়ে দিল বাজার করার জন্য। তার মা হতবাক হয়ে গেল। একটি অকর্মক ছেলে তাকে এতগুলো টাকা দিল, সে বিশ্বাসই করতে পারছিল না। ইয়াংসুর মা তাকে বলে উঠল আর কিছুদিন পরেই তার মেয়ে গাইয়নকে নিয়ে তার প্রাক্তন স্ত্রী ও তার সৎ বাবা আমেরিকায় চলে যাবে। সে যদি তার মেয়েকে হারাতে না চায় তাহলে কোর্টে যেতে হবে, যার জন্য ইয়াংসুর কাছে প্রয়োজনীয় টাকা ছিল না। ইয়াংসু ভাবতে লাগলো সে এতগুলো টাকা কোথায় পাবে।
তখনই তার মাথায় আসলো প্ল্যাটফর্মে দেওয়া ওই লোকটির কার্ডের কথা। সে ওই কার্ডটি তার পকেট থেকে বের করে কার্ডে থাকা নাম্বারটি তার মোবাইলে তুলে ফোন করলো। সে বলল সে খেলায় যেতে রাজি। ইয়াংসু ওই লোকগুলোর কথা অনুযায়ী একটি নির্দিষ্ট স্থানে গিয়ে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ মধ্যেই একটি কালো গাড়ি সেখানে আসলো। ইয়াংসুকে ওই গাড়িতে বসিয়ে গাড়ির ভিতর একটি গ্যাস ছাড়া হলো, যার মাধ্যমে ইয়াংসু অজ্ঞান হয়ে যায়। যখন ইয়াংসুর জ্ঞান ফিরে ততক্ষণে সকাল হয়ে গিয়েছিল। ইয়াংসু দেখতে পেল সে একটি গণরুমে রয়েছে এবং সে ছাড়াও সেখানে আরো 455 জন লোক রয়েছে। সে দেখতে পেল তার পরনে সেখানকার ইউনিফর্ম রয়েছে। সেখানে থাকা সকল মানুষের গায়ে ওই একই ইউনিফর্ম। ইয়াংসু তার বেড থেকে নেমে নিচে আসলো। তখন সে একটি বৃদ্ধকে দেখতে পেল, সে লোকজনকে গণাগণি করছে। তখন ইয়াংসু ওই বৃদ্ধটিকে বলল, তুমি বোর্ডে দেখতে পারছো না এখানে মোট 456 জন লোক রয়েছে, তুমি তাও কেন গুনাগুনি করছো? তখন বৃদ্ধটি ইয়াংসুকে বলল, আমার একটি মাথায় টিউমার রয়েছে, যার কারণে আমি সবকিছু ভুলে যাই, তাই ডাক্তাররা আমাকে গুনাগুনি করতে বলেছে। ইয়াংসু তখনই দেখতে পেল ওই লোকটির গায়ে লেখা 1 আর ইয়াংসুর নাম্বার ছিল 456, অর্থাৎ ওই লোকটি ছিল এই গেমের প্রথম পার্টিসিপেট এবং ইয়াংসু ছিল এই গেমের সর্বশেষ পার্টিসিপেট। ইয়াংসু ওই বিদ্যুতের সাথে কথা বলছিলই তখনই সেখানে একটি হট্টগোল শুরু হয়। একটি গ্যাংস্টার যার নাম হোল্ডু, সে একটি মেয়েকে মারতে লাগলো। সে মেয়েটি ওই গ্যাংস্টারেরই দলের লোক ছিল, কিন্তু কিছু বছর আগেই ওই গ্যাংস্টারের দল থেকে মেয়েটি রিজাইন করে চলে যায়, অর্থাৎ পালিয়ে চলে যায়। তাই গ্যাংস্টার দিয়ে এতদিন পরে ওই মেয়েটিকে দেখে তার প্রতিশোধ নিতে মেয়েটিকে মারতে লাগলো। ইয়াংসু ভিড় থেকে বেরিয়ে ওই মেয়েটিকে দেখতে সে চিনতে পারলো এই মেয়েটি সেদিন তার পকেট থেকে টাকা চুরি করে নিয়ে গেছে। ইয়াংসু ওর আগে সে মেয়েটিকে মারতে লাগলো। তখনই গণরুমের গেট খুলে গেল। কিছু মুখোশধারী লোক সেখানে উপস্থিত হলো। মূলত এই মুখোশধারী লোকগুলোই ছিল সেখানকার গার্ড। তারা এসে সবাইকে অ্যালার্ট করে জানালো তাদের কথা শুনতে। সবাই তখন ওই গার্ডগুলোকে বলতে লাগলো, আমাদের কেন এখানে অজ্ঞান আনা হয়েছে? তখন গার্ডগুলো বলল, তোমাদের কাউকেই আমরা জোর করে আনিনি, তোমরা সবাই নিজের ইচ্ছায় এখানে এসেছো। তখন গার্ডগুলো বোর্ডের উপরে কিছু লোকের আমলনামা দেখাতে লাগলো। গার্ডগুলো তাদেরকে বলতে লাগলো, তোমরা কি এই খেলা খেলে বিপুল পরিমাণে অর্থ নিয়ে বাড়িতে ফিরতে চাও, নাকি তোমাদের ঋণগ্রস্ত জীবনে আবার ফিরতে চাও? তখন গার্ডগুলো ওই লোকগুলোকে 3টা রুলস বলল, যে এই খেলা মাঝখান থেকে কেউ ছেড়ে চলে যেতে পারবে না, এবং কেউ যদি এই খেলার কোনো নিয়ম ভাঙে তাহলে সেখানেই তাকে বাতিল করে দেওয়া হবে। এবং তৃতীয় রুলস হচ্ছে, যদি বেশি সংখ্যক লোক এই খেলা বন্ধের পক্ষে ভোট দেওয়া হয় তাহলে খেলাটি তখনই বন্ধ করে তাদের ভাগের টাকা সবাইকে দিয়ে সেখান থেকে ছেড়ে দেবে। গার্ডগুলো তখন রিমোটের সাহায্যে একটি কাচের বোর্ড দেখিয়ে বলে, মোট 6 রাউন্ড খেলা হবে। প্রত্যেক রাউন্ড শেষেই এই বোর্ডে টাকা জমতে শুরু করবে এবং শেষ পর্যায়ে এই বোর্ডটি টাকায় পরিপূর্ণ হয়ে যাবে। যে সব নিয়ম মেনে এই 6টি ধাপ শেষ করতে পারবে সে ওই বোর্ডে থাকা সকল টাকা পেয়ে যাবে। পর তাদের সবাইকে একটি এগ্রিমেন্ট পেপার দেওয়া হয় এবং সেখানে সাইন করিয়ে নেওয়া হয়। তারপর তাদের সবাইকে একটা রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের সকলের ছবি তুলে গেমের জন্য সকল প্রসেসিং কমপ্লিট করা হয়। এই ছবি একটি লোক একটা রুমে থেকে দেখছিল। তো সব পার্টিসিপেটদের একটা গেমিং ফিল্ডে নেওয়া হয় এবং গার্ডরা বলতে লাগলো, এই গেমটি হচ্ছে একটি বাচ্চাদের গেম। মূলত এই গেমে যখন রেড লাইন বলবে তখন সবাইকে থেমে যেতে হবে। কেউ যদি সেখানে লড়াচড়া করে তাহলে সে বাতিল হয়ে যাবে, এবং গ্রিন লাইন বলতেই ওই দাগটি পার করতে হবে। তো সবাইকে সময় দেওয়া হবে 5 মিনিট। 5 মিনিটের মধ্যে সবাইকে ওই দাগটি নিয়ম অনুযায়ী পার করতে হবে। তো কিছুক্ষণের মধ্যেই গেমটি শুরু হয়ে যায়। বিশাল আকারের রোবটটি গ্রিন লাইন বলতেই সবাই দৌড়াতে শুরু করলে। হঠাৎ করে পুতুলটি যখন রেড লাইন বলে তখন সবাই থেমে যায়, কিন্তু একটা লোক নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, সে এদিক ওদিক ঢেলে পড়ছিল। তখনই একটা গুলির আওয়াজ শোনা যায় এবং লোকটি মাটিতে লুটিয়ে পড়ে। এটা দেখে সব পার্টিসিপেটদের মধ্যে হট্টগোল শুরু হয়ে যায় এবং সবাই এদিক ওদিক দৌড়াতে লাগলো, এবং ওই রোবটের চোখে থাকা মৌসুম ডিটেক্টর সবাইকে গুলি মেরে মারতে শুরু করলো। তো সেখানে থাকা অনেক পার্টিসিপেট গুলি খেয়ে মরতে শুরু করলো। সেখানে অনবরত লাশ পড়তে শুরু করলো। তবে যারা নিয়ম অনুযায়ী সেখানে রেড লাইন বলতে দাঁড়িয়েছিল তারাই শুধু বেঁচে ছিল। সেখানে ইয়াংসুও ছিল। তো পুতুলটি যেই গ্রিন লাইন বলল সবাই দাগের ওই পাশে চলে গেল। ইয়াংসু ছিল একটি লাশের উপরে চাপা পড়া, সে লাশটি থেকে উঠতে পারছিল না। যখনই পুতুলটি গ্রিন লাইন বলল সে লাশটিকে সরিয়ে উঠে দাঁড়ায়, কিন্তু দুর্ভাগ্যবশত ইয়াংসু একটি লাশের পায়ে পিছল খেয়ে পড়ে যেতে লাগলো। সেই সময় ওই পুতুলটি রেড লাইট বলে উঠল, কিন্তু ভাগ্যক্রমে ইয়াংসু বেঁচে যায়।
পেছন থেকে একটি জাব্বার নামের লোক ইয়াংসুকে ধরে রেখেছিল। সে যদি না থাকতো তাহলে ইয়াংসু নিশ্চিত মরে যেত। তো তারপর গ্রিন লাইন বলতেই ইয়াংসু এবং সবাই মিলে ওই দাগটি পার করে ফেলে, কিন্তু তখনও অনেক লোক ওই দাগটিকে পার করতে পারলো না। টাইম শেষ হয়ে যাওয়ায় ওই পুতুলটি সবাইকে গুলি করে মেরে ফেলল। এরপর সবাইকে ওই গণরুমে আবার নিয়ে আসা হলো। তারপর তারা বোর্ডে দেখতে পেল মোট 456 জন লোকের মধ্যে 255 জন লোক এলিমিনেটেড হয়ে গেছে, অর্থাৎ মারা গেছে। এখন রয়েছে মোট 201 জন। তো সবাই গার্ডদের কাছে কাকতি মিনতি করতে লাগলো যে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। তারা বাসায় চলে যেতে চায়, তারা এই গেম কন্টিনিউ করতে চায় না। তখন গার্ডরাও তাদের প্রতিশ্রুতি দিয়ে বলল, যদি বেশি সংখ্যক লোক গেম বন্ধের পক্ষে ভোট দেয় তাহলে গেমটি বন্ধ করে সবাইকে বাসায় পৌঁছে দেওয়া হবে। তখন গার্ডটি ওই কাচের বলটি রিমোটের সাহায্যে নিচে নামায় এবং বলতে লাগলো, দেখো এইবার এলিমিনেটেড পরে কতগুলো টাকা ওই বোল্টে জমেছে। তখন সবাই দেখতে লাগলো অনবরত টাকার ভান্ডিল ওই বোল্টে পড়তে লাগলো। এক পর্যায়ে বোল্টের অর্ধেক ওই টাকার পরিমাণে ভরে যায়। গার্ডরা শর্ত অনুযায়ী সবার বোর্ড নিতে লাগলো। তো এক সময় দেখা গেল গেম বন্ধ করার পক্ষে 100 জন ভোট দিয়েছে এবং গেম কন্টিনিউ করার পক্ষে 100 জন ভোট দিয়েছে, মানে দুপক্ষই ভোট সমান হয়ে যায়। তখন বাকি ছিল বৃদ্ধ ইলনাম। সে ভোট দেওয়ার জন্য এগিয়ে যায় এবং সে গিয়ে গেম বন্ধের পক্ষে ভোট দেয়। তখন গার্ডরা গেমটি বন্ধ করে দেয়, কিন্তু যারা লোভী ছিল তারা গেমটি চালু করার জন্য গার্ডদের কাছে কাকতি মিনতি করতে লাগলো। কিন্তু গার্ডরা নিয়মের বাইরে যেতে পারবে না। তারা সবাইকে অজ্ঞান করে দেয় এবং গাড়িতে করে বিভিন্ন স্থানে ফেলে রেখে আসে। তারপর যে যার মতো, কিন্তু একমাত্র ইয়ানসু যে বাড়িতে না গিয়ে সোজা পুলিশ স্টেশনে যায়। সে পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের কাছে সব কথা বলতে লাগলো, কিন্তু পুলিশ তাকে পাগল মাতাল ভেবে কিছু কথাই বিশ্বাস করতে পারছিল না, কারণ তার কাছে কোনো প্রুফ ছিল না। শেষমেশ পুলিশ তাকে পাগল মাতাল ভেবে ঘাড় ধাক্কা দিয়ে স্টেশন থেকে বের করে দেয়। তারপর ইয়ানসু বাড়িতে ফিরে আসে। সে এসে দেখতে পেল তার মা সেখানে নেই। একজন লোক তাকে বলল তার মা অসুস্থ এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ইয়ানসু হসপিটালে যায় এবং সে তার মাকে দেখে অসুস্থ অবস্থায় শুয়ে আছে। তখন ডাক্তার ইয়ানসুকে বলে তার মার পায়ে একটি ক্ষত হয়। যেহেতু তার মার ডায়াবেটিস ছিল তাই ক্ষতটি শুকোয় না। ধীরে ধীরে তার মার পায়ে ওই ক্ষতটির কারণে ইনফেকশন হয়ে যায়। এখন তার মাকে বাঁচাতে হলে একটি অপারেশন করতে হবে, যার জন্য বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন। তারপর ইয়ানসু ওই গেমটির কথা ভাবতে লাগলো। সে কি ফিরে যাবে ওই গেমে? আবার কি সকল ঋণগ্রস্ত লোকরা ফিরে যাবে ওই গেমে? আবার কি শুরু হবে ওই মৃত্যুর খেলা? কেউ কি জিতে আনতে পারবে ওই বিপুল পরিমাণ অর্থ? তা জানতে হলে দেখতে হবে এই গল্পের পার্ট 2। তাই আপনাদের যদি রেসপন্স দেখি তাহলে এই গল্পের পার্ট 2 শীঘ্রই নিয়ে আসবো। তো কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।